বলো কি সম্পর্কে পড়ছি আজকে আমরা? মেঘ বৃষ্টি সম্পর্কে, তাই তো? কাকে বলবো মেঘ? বলো কাকে বলবো মেঘ? জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জলকণায় পরিণত হয়ে আকাশে ভেসে বেড়ায়, একে মেঘ বলে, তাই তো? বোঝা গেল? এই জলীয় বাষ্প আসে কোথা থেকে? জলভাগ থেকে। জলভাগ যখন গরম হয় সূর্যের তাপে, তখন জলীয় বাষ্পের সৃষ্টি হয়। এই জলীয় বাষ্প সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলোকে আশ্রয় করে ভেসে বেড়ায়। এই সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলোকে বলা হয় অ্যারোসোল। বোঝা গেল? তারপর লিনতাপ ত্যাগ করে, ত্যাগ করলে ঘনীভূত হয় আর সূক্ষ্ম সূক্ষ্ম জলকণার উপর ভেসে বেড়ায়। এগুলোকে বলা হয় মেঘ, বা একে মেঘ বলা হয়। আর বৃষ্টি কাকে বলবো? যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা রূপে পতিত হবে, পৃথিবী পৃষ্ঠে যখন জলকণা রূপে ঝরে পড়বে, তখন তাকে বলা হয় বৃষ্টি। বোঝা গেল? তাহলে মেঘ কাকে বলবো, বৃষ্টি কাকে বলবো, বোঝা গেল? যখন বাতাসে ভেসে বেড়াচ্ছে তখন সেটা মেঘ, আর যখন জলকণা রূপে ঝরে পড়ছে তখন তাকে বলা হয় বৃষ্টি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? এবার দেখো মেঘেদের নাম। দেখো, মুখস্থ সুবিধার জন্য আমি তোমাদের নামগুলো একটু সহজ করে সাজিয়ে লিখেছি। বোর্ডের দিকে দেখো, মেঘগুলোর নাম মুখস্থ করার জন্য একটা বিশেষ সিরিজে লিখেছি। দেখে বুঝতে পারছো কি নাম আছে? দেখো, স্ট্র্যাটাস। তারপরে কি নাম আছে? অল্টো স্ট্র্যাটাস। তারপরে নিম্নো স্ট্র্যাটাস। তারপরে সিরো স্ট্র্যাটাস। ঠিক আছে না? স্ট্র্যাটাস দিয়ে কটা হলো? গুনে ফেলো তো একটুখানি। স্ট্র্যাটাস দিয়ে কটা পেলাম আমরা? বলো, স্ট্র্যাটাস দিয়ে কটা মেঘ পেলাম? চারটে। কি কি? স্ট্র্যাটাস, অল্টো স্ট্র্যাটাস, নিম্বো স্ট্র্যাটাস আর সিরো স্ট্র্যাটাস, তাই তো? তারপরে সিরিজ দেখো কি আছে? কিউমুলাস, তাই তো? আর কিউমুলাস সিরিজ দেখো কি নাম আছে? সিরো কিউমুলাস, অল্টো কিউমুলাস আর স্ট্র্যাটো কিউমুলাস। তাহলে কিউমুলাস সিরিজে কটা পেলাম? এখানেও কটা? কিউমুলাসে কটা? চারটে। কি কি? কিউমুলাস, সিরো কিউমুলাস, অল্টো কিউমুলাস আর স্ট্র্যাটো কিউমুলাস। তাহলে আগে পেয়েছি তোমার স্ট্র্যাটাস দিয়ে চারটে, কিউমুলাস দিয়ে কটা পেলাম? চারটে। আর হচ্ছে সিরাস ও কিউমুলোনিম্বাস। তাহলে কটা মেঘের নাম করলাম? এই 10 রকমের মেঘ। বুঝতে পারছো? কখন হয়েছিল আকাশে 10 রকমের মেঘ আছে। হ্যাঁ, তাহলে মেঘেদের নামগুলো মনে হলো? মনে রাখতে পারবে কি কি মেঘ? আগে কোন মেঘ দেখতে পাবো এখন আকাশের দিকে তাকালে চিনতে পারবে? এটা এই মেঘ, এটা ওই মেঘ। শিখিয়ে দেবো কবে, তাহলে চিনতে পারবে। হ্যাঁ, আজকে এই মেঘ দেখা যাচ্ছে। আচ্ছা, দুটো তিনটে বেসিক জিনিস মাথায় রাখো। আমাদের বায়ুমণ্ডলের যে বিস্তার, ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 10,000 কিলোমিটার উপরে। বুঝতে পারলেন? বায়ুমণ্ডলের বিস্তার কতখানি বললাম? 10,000 কিলোমিটার পর্যন্ত। এর মধ্যে 5 কিলোমিটার এরিয়ার মধ্যেই বায়ুমণ্ডলের মোট ভরের 80% অবস্থিত। তো ম্যাক্সিমাম ওটা যখন 10% পর্যন্ত 95% চলে যায়। বুঝতে পারলেন? বায়ুমণ্ডলের যে মোট ভর বা মোট আয়তন, ঠিক আছে, বা ওজন যাই বলি না কেন, তার প্রায় 80% রয়েছে কোথায়? 5 কিলোমিটারের মধ্যে। আর এই জলীয় বাষ্প সব থেকে বেশি বিস্তার এই 5 কিলোমিটারের মধ্যেই থাকে। ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটারের মধ্যেই থাকে। এই 5 কিলোমিটার পেরিয়ে উপর দিকে চলে গেলে আমরা কোনোদিন বৃষ্টি পাবো না। বুঝতে পারলে? আকাশের দিকে যদি 5 কিলোমিটার আমরা উপরে উঠে যাই আর বৃষ্টি পাবো না। বৃষ্টিপাতের বেশিরভাগ অংশটাই হয় 5 কিলোমিটারের মধ্যে। এটা মাথায় রাখবো, এটা উঁচু ক্লাসে পড়তে গেলে কাজে লাগবে। বৃষ্টিপাত আমরা কোথায় দেখতে পাবো? কোন এরিয়ার মধ্যে? বায়ুমণ্ডলের
5 কিলোমিটার উচ্চতার মধ্যে বৃষ্টিপাত ঘটবে। তাহলে মেঘও থাকবে ওই অঞ্চলে, এই মেঘগুলোর বিস্তার ওই রকম থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আরেকটু উপর পর্যন্ত মেঘের বিস্তার দেখা যায়। যেমন সিরাজকে দেখো, সব থেকে উপরের দিকে যে মেঘটা থাকে, বুঝতে পারলে? সিরাজ হচ্ছে সব থেকে উঁচু মেঘ, সিরাজ মেঘের উচ্চতা সব থেকে বেশি। এই উচ্চতা তোমার প্রায় কাছাকাছি তোমার স্ট্র্যাটোপোজ পর্যন্ত চলে যায়, অতটাও যায় না, কাছাকাছি প্রায় চলে যায়। অত উপরে তো চলে গেল মেঘটা, ওই জন্য ওই মেঘেতে বৃষ্টিপাত হয় না। আকাশে মেঘ দেখতে পাচ্ছি অনেক সময়, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, কেন বুঝতে পারছো এবার? ওই মেঘটার নাম তাহলে কি হবে? ওই মেঘটার নাম হবে সিরাজ মেঘ। মেঘটার নাম কি হবে? সিরাজ মেঘ। অধিক উচ্চতার মেঘ, এই মেঘে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। বুঝতে পারলে? তাহলে কোন মেঘে বৃষ্টিপাত হয় না যদি প্রশ্ন করি, সিরাজ মেঘ বৃষ্টিপাত হয় না। এটা হচ্ছে তোমার সব থেকে উঁচুতে অবস্থিত মেঘ বা অধিক উচ্চতার মেঘ। আর সব থেকে নিচে থাকে কিউমুলো নিম্বাস, একদম নিচে, সব থেকে নিচের মেঘটার নাম কি বললাম? কিউমুলো নিম্বাস। ওই জন্য সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কিউমুলো নিম্বাস মেঘ দ্বারা। কোন মেঘ দ্বারা সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? কিউমুলো নিম্বাস। বুঝতে পারলে? যে বজ্রপাত সহ মেঘ গোড় গোড় করে বলি না, হ্যাঁ কি বলি? বজ্রপাত করছে বা বজ্রাঘাত করছে, যাই বলি না কেন, এটা কোন মেঘে? তখন তাহলে যখন আমরা বজ্রাঘাতের আওয়াজ শুনতে পারবো, এটা কোথায় সৃষ্টি হচ্ছে? এটা কোন মেঘে? কিউমুলো নিম্বাস। সব থেকে নিচু মেঘটার নাম, সব থেকে নিচু করে যে মেঘটা থাকে তার নাম কি বললাম? কিউমুলো নিম্বাস। আর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই মেঘে, কিউমুলো নিম্বাস, ভীষণ ঝড় বৃষ্টি হয়। ওই জন্য এই মেঘটার আরেকটা নাম হচ্ছে বজ্র মেঘ। এই মেঘটার আর কি নাম বললাম? বজ্রপাত হয়। তাহলে কোন মেঘকে বজ্র মেঘ বলবো? যদি প্রশ্ন জিজ্ঞাসা করে নোট করো খাতায়, কোন মেঘকে বজ্র মেঘ বলে? প্রশ্ন লিখো আগে খাতায়, কোন মেঘকে বজ্র মেঘ বলে? কোন মেঘকে বলবো বজ্র মেঘ? কিউমুলো নিম্বাস। কেন বলবো বজ্র মেঘ? এই মেঘে প্রচুর ঝড় বৃষ্টি হয় এবং বজ্রপাত হয়। বুঝতে পারলে? কিউমুলো নিম্বাস মেঘে প্রচুর ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয়, তাই কিউমুলো নিম্বাসকে বজ্র মেঘ বলা হয়। প্রশ্ন কি হবে? কোন মেঘকে বজ্র মেঘ বলে? বলের দিকে দেখো, লেখা তো আছে, কোন মেঘকে বজ্র মেঘ বলে। মন দিয়ে না দেখলে খুঁজে পাবে না। কোন মেঘ সম্পর্কে করছি? কিউমুলো নিম্বাস সম্পর্কে। কি বলি এই মেঘকে? বজ্র মেঘ। বজ্র মেঘ কোন মেঘকে বলবো? কিউমুলো নিম্বাসকে। আর কোন মেঘ পরিষ্কার আকাশকে নির্দেশ করে? কোন মেঘ? দেখেছো প্রশ্ন? কোন মেঘকে বজ্র মেঘ বলে? কোন মেঘকে বজ্র মেঘ বলে? কোন মেঘকে বজ্র মেঘ বলবো? কিউমুলো নিম্বাস। উত্তর লিখো, বললে তবে লিখবে নাকি? কোন মেঘকে বজ্র মেঘ বলবো? উত্তরটা লেখো খাতায়। প্রশ্ন লেখা হয়েছে, উত্তরটা নোট করো। কোন মেঘ পরিষ্কার আকাশকে নির্দেশ করে? একই রকমেরই প্রশ্ন, কি উত্তর লিখবে? কোন মেঘ পরিষ্কার আকাশকে নির্দেশ করে, অর্থাৎ কোন মেঘ থেকে সাধারণত বৃষ্টিপাত হয় না, সেটা কোন মেঘ? এটা হচ্ছে সিরাজ মেঘ। কোন মেঘ পরিষ্কার আকাশকে নির্দেশ করে? কি বললাম? আমার সঙ্গে সঙ্গে বলো একবার, কোন মেঘ পরিষ্কার আকাশকে নির্দেশ করে? হয়েছে? উত্তর লেখো সিরাজ মেঘ। এই মেঘে সাধারণত বৃষ্টিপাত হয় না। হয়েছে? পরিষ্কার আকাশ নির্দেশ করছে সিরাজ মেঘ, আর ঝড় বৃষ্টিপাতে কিউমুলো নিম্বাস মেঘ। বোঝা গেল এই পর্যন্ত? এবার দেখো আর একটা মেঘ আছে, মেঘটার নাম হচ্ছে তোমার
তেজা তুলোর মতো দেখতে। আমাদের দেশে শরৎকালে সাধারণত এই মেঘটা আমরা দেখতে পাই, বুঝতে পারলেন? এই মেঘটা দেখতে হয় ম্যাকারেল মাছের পিঠের মতো, তাই এই মেঘটাকে আমরা বলে থাকি ম্যাকারেল আকাশ। এই মেঘটা যখন আকাশে থাকে তখন আকাশকে বলে থাকি ম্যাকারেল আকাশ, বুঝতে পারলেন? কোন মেঘ? সিরো কিউমুলাস। সিরো কিউমুলাস মেঘ দেখতে কেমন? দেখো কোন মেঘ সম্পর্ক করছি আমরা, কোন মেঘ বলছি? সিরো কিউমুলাস। দেখতে কেমন? তাজা তুলোর মতো, বুঝতে পারলে? অথবা লিখতে পারো ম্যাকারেল মাছের পিঠের মতো, বুঝতে পারছো? মাছের ম্যাকারেল মাছের পিঠের মতো। এই যে মেঘটার নাম, বড় নামটা সিরো কিউমুলাস। দেখতে কেমন? তেজা তুলোর মতো বা ম্যাকারেল মাছের পিঠের মতো। আমাদের দেশে কখন দেখতে পাই এই মেঘটা? সাধারণত শরৎকালে, দুর্গাপুজোর সময় দেখতে পাই। সেই জন্য আকাশে যখন এই মেঘটা বেশি থাকে তখন তাকে বলা হয়, আকাশকে বলা হয় ম্যাকারেল স্কাই। কি বলি? ম্যাকারেল স্কাই। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়। তেজা তুলোর মতো দেখতে কোন মেঘ? প্রশ্ন বুঝতে পারলে? তেজা তুলোর মতো দেখতে কোন মেঘ? নোট করো, বুঝে যখন পাচ্ছ কোশ্চেন নোট করো খাতায়। তেজা তুলোর মতো দেখতে কোন মেঘ? কোন মেঘ তেজা তুলোর মতো দেখতে? ম্যাকারেল মেঘ, তাই তো? বা ম্যাকারেল মাছের পিঠের মতো। ওই জন্য আকাশে যখন ম্যাকারেল মেঘ বেশি থাকে তখন আকাশটাকে আমরা বলে থাকি ম্যাকারেল স্কাই। ক্লিয়ার হয়েছে? তাহলে কোন মেঘ দেখতে পেঁজা তুলোর মতো বা ম্যাকারেল মাছের পিঠের মতো? দেখতে পারবে তো? কোন মেঘ দেখতে ম্যাকারেল মাছের পিঠের মতো? কোন মেঘটা? কি নাম পেলাম? সিরো কিউমুলাস। ক্লিয়ার হয়েছে? বেশ, প্রশ্নগুলো ভালোই করে নাও। এবার দেখো, অল্টো স্ট্যাটাস বলে একটা মেঘ আছে। এই মেঘটা যখন থাকে না তখন একটানা ভারী বৃষ্টিপাত হয়। অল্টো স্ট্যাটাস মেঘ যখন থাকে আকাশে তখন একটানা ভারী বৃষ্টিপাত হয়, টানা বৃষ্টিপাত হয়, বুঝতে পারলে? কোন মেঘে টানা বৃষ্টিপাত হয়, একটানা ভারী বৃষ্টিপাত হয়? ছোট ছোট প্রশ্ন। কোন মেঘে একটানা ভারী বৃষ্টিপাত হয়? অল্টো স্ট্যাটাস থেকে ভারী বৃষ্টিপাত হয়, বোঝা গেল? তারপরে দেখো, স্ট্র্যাটো কিউমুলাস বলে আরেকটা মেঘ আছে। এক্ষেত্রে মেঘটা স্তরে স্তরে সাজানো থাকে, বুঝতে পারছো? দেখলে মনে হয় যেন স্তরে স্তরে সাজানো আছে। সেই জন্য এই মেঘকে বলা হয় বাম্পি ক্লাউড। স্ট্র্যাটো কিউমুলাস এই মেঘটাকে মনে হয় যেন তো স্তরে স্তরে সাজিয়ে দিয়েছে, বুঝতে পারলে? ধাপে 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 স্তরে স্তরে করে খুব সুন্দর করে যেন সাজিয়ে দিয়েছে। সেই জন্য এই মেঘটাকে আমরা বলি বাম্পি ক্লাউড। কি বলে থাকি? বাম্পি ক্লাউড। তাহলে বাম্পি ক্লাউড কাকে বলবো? কোন মেঘটাকে? বাম্পি ক্লাউড। ক্লাউড মানে হচ্ছে মেঘ। তাহলে বাম্পি ক্লাউড কাকে বলবো? স্ট্র্যাটো কিউমুলাস। কি বলা হয়? বাম্পি ক্লাউড। স্ট্র্যাটাস মেঘে হচ্ছে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়। এই যে মেঘটা দেখছো স্ট্র্যাটাস, এই মেঘে কি দেখতে পাই? কেমন বৃষ্টিপাত হবে? মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি, অর্থাৎ টানা বৃষ্টিপাত হয়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঠিক আছে? একটুখানি বৃষ্টি হলো, থেমে গেল, আবার 2-4 ফোঁটা পড়লো, আবার থেমে গেল, হয় এরকম বৃষ্টি দেখেছো? হ্যাঁ। তাহলে কোন মেঘ আছে যখন? তখন আকাশে কোন মেঘ আছে যখন এরকম বৃষ্টিপাতটা হবে? স্ট্র্যাটাস মেঘ। বোঝা গেছে? আর কি, আর তো কিছু না, এখানে তো পড়িয়ে দিলাম তোমাকে। নিম্ব স্ট্যাটাস মেঘও একটানা বৃষ্টিপাত হয়, আকাশ যখন কালো হয়ে যায় তখন হচ্ছে তোমার নিম্ব স্ট্যাটাস। বুঝতে পারছো? আকাশ যখন কালো হয়ে যায় তখন আকাশে যে মেঘটা থাকে সেটা হচ্ছে তোমার নিম্ব স্ট্যাটাস। বলি না কালো হয়ে এসছে আকাশটা, বলি তো? হ্যাঁ, তখন কোন মেঘ? তখন হচ্ছে তোমার নিম্ব স্ট্যাটাস। আকাশে কোন মেঘ আছে তখন?
নিম্ন স্ট্র্যাটাস, আকাশ কালো হয়ে পড়ে। বুঝতে পারছো? নিম্ন স্ট্র্যাটাস মেঘ থাকলে আকাশ কালো হয়ে পড়ে, ভালো ভারী বৃষ্টিপাত হবে। এই মেঘটা তো ভারী বৃষ্টিপাত। বোঝা গেল? এখান থেকে তোমার মূলত যে শর্ট কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বজ্রমেঘ কাকে বলি, সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস। বাম্পি ক্লাউড কাকে বলি, সিরোকিউমুলাস। ম্যাকারেল স্কাই কাকে বলি, সেটা সিরোকিউমুলাস, আর বাম্পি ক্লাউড হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস। আর আকাশ যখন কালো হয়ে আসে তখন সেটা হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস। বুঝে গেল? সব থেকে উঁচু মেঘটার নাম কি, উঁচুতে অবস্থিত মেঘটার নাম সিরাস, আর সব থেকে নিচে অবস্থিত যে মেঘটা থাকে সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস, ঝড় বৃষ্টিপাত হয়। এই হলো মোটামুটি মেঘেদের পরিবার। কটা মেঘ আছে? কত রকমের মেঘ দেখলাম? 10 রকমের মেঘ দেখলাম। এদের নামগুলো মুখস্থ করবে, এদের বৈশিষ্ট্য টুকটাক করে বললাম, একটু দেখবে তোমরা, খুব সহজ এই চ্যাপ্টারটা। হয়েছে এই পর্যন্ত? ক্লিয়ার হয়েছে? মেঘগুলো, বিভিন্ন প্রকার মেঘেদের নাম বলো। সব থেকে উঁচু মেঘটার নাম কি, উঁচুতে অবস্থিত মেঘটার নাম কি? সব থেকে উঁচুতে যে মেঘটা থাকে সিরাস, আর সব থেকে নিচে যে মেঘটা থাকে কিউমুলোনিম্বাস। ওই দেখো, অসুবিধা নেই। কোন মেঘটা সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, ভারী বৃষ্টিপাত হয় বজ্রপাত সহ? কিউমুলোনিম্বাস। বুঝা গেল? কোন মেঘ দেখতে পেঁজা তুলোর মতো বা ম্যাকারেল মাছের পিঠের মতো? কোন মেঘটা? সিরোকিউমুলাস। সেই জন্য আকাশে যদি সিরোকিউমুলাস মেঘ বেশি থাকে তাহলে আকাশটাকে বলা হয় ম্যাকারেল স্কাই। বুঝতে পারছো? আর কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়? কেন বলা হয়? স্ট্র্যাটোকিউমুলাসকে। দেখলে মেঘটাকে মনে হয় কেউ যেন স্তরে স্তরে সাজিয়ে দিয়েছে, ধাপে 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 কেউ মেঘটাকে সাজিয়ে দিয়েছে। সেটা হচ্ছে তোমার বাম্পি ক্লাউড বা স্ট্র্যাটোকিউমুলাস। নিম্বোস্ট্র্যাটাসে তোমার প্রচুর ভারী বৃষ্টিপাত হয়, আকাশটা কালো হয়ে আসে নিম্বোস্ট্র্যাটাসে। অল্টোস্ট্র্যাটাসের ক্ষেত্রে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়। বুঝতে পারছো? অল্টোস্ট্র্যাটাসে কি করবে? অল্টোস্ট্র্যাটাসে ভারী বৃষ্টিপাত হবে, আর স্ট্র্যাটাস মেঘেতে হচ্ছে তোমার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে। স্ট্র্যাটাস মেঘ থাকা মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ক্লিয়ার হচ্ছে? স্ট্র্যাটাসে কি হবে? গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর অল্টোস্ট্র্যাটাসে কি ঘটবে বলো? ভারী বৃষ্টি ঘটবে, টানা ভারী বৃষ্টি, টানা বৃষ্টি হবে, তাই তো? টানা বৃষ্টি ঘটবে। নিম্বোস্ট্র্যাটাস এটা তো ভালো বৃষ্টি হয়, কালো রঙের মেঘ, কালো গভীর মেঘ। এই মেঘটা তো ভালো বৃষ্টি পায়। ক্লিয়ার হয়েছে? এইগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। সিরাজ হচ্ছে অধিক উচ্চতার মেঘ। আমরা কি বললাম? অধিক উচ্চতার মেঘ। আর কোনটা সব থেকে কম উচ্চতার মেঘ? কিউমুলোনিম্বাস, যাকে আমরা কি বলি? বজ্র মেঘ। ক্লিয়ার হয়েছে তো? এই পর্যন্ত এই হলো মেঘেদের পরিবার। দেখো, এবার দেখবো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ, তাই তো? পদ্ধতি অনুসারে, অর্থাৎ কিভাবে বৃষ্টিপাত হয় সেই অনুযায়ী বৃষ্টিপাত 3 রকমের। কি 3 রকমের? 3 রকমের কি কি? পরিচলন, শৈলক্ষেপ আর ঘূর্ণিবৃষ্টি। তাহলে বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি লিখতে পারবে? যদি পরীক্ষার প্রশ্ন যেটা আশা করি, বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি উত্তর লিখবে? বৃষ্টিপাত 3 প্রকার। এগুলি হলো, এই নামগুলো লিখে দেবে। এগুলি হলো পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণি বৃষ্টিপাত। প্রশ্ন বুঝেছো? বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি? এবারে প্রত্যেকটা বৃষ্টিপাত সম্পর্কে আমরা পড়ব। তো আগে পড়ি পরিচলন বৃষ্টিপাত। এই পর্যন্ত বোঝা গেছে তো বৃষ্টিপাত কয় রকম ও কি কি? বৃষ্টিপাত 3 রকম।
এবার আমরা কার সম্পর্ক করব? পরিচলন বৃষ্টিপাত সম্পর্ক। একটু বোর্ডের দিকে দেখো মন দিয়ে। পরিচলন বৃষ্টিপাত। এটাকে দেখো একটা গ্রাম মনে করো, তোমাদেরই গ্রাম। এটা তোমাদের গ্রামের পাশে থাকা পুকুর, বুঝতে পারছো? তোমাদেরই গ্রাম বলে কল্পনা করো, অসুবিধা নেই। আর তোমাদের গ্রামে থাকা এটা পুকুর। আমরা বৃষ্টিপাত শুরুর আগে পড়েছিলাম কি কোথা থেকে জলীয় বাষ্প যায়? জলভাগ থেকে। তাহলে এই পুকুর থেকে কি উঠবে? কি যাবে উপরের দিকে? কি উঠে যাবে? জলীয় বাষ্প, তাই তো? উপরের দিকে উঠে যাবে। কোথা থেকে এলো জলীয় বাষ্প? পুকুর থেকে। কেন? কারণ সূর্যের তাপে জলটা গরম হয়েছে, জলীয় বাষ্প সৃষ্টি করেছে। কি উপরের দিকে উঠে যাচ্ছে? এটা জলীয় বাষ্প, তাই তো? উপরের দিকে উঠে গিয়ে কি হবে? লিন তাপ ত্যাগ করবে, বুঝা গেল? লিন তাপ ত্যাগ করলে ঘনীভূত হবে, হয়ে এসে মেঘের সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? মেঘের সৃষ্টি করবে, বুঝতে পারলে? মেঘের সৃষ্টি করে বৃষ্টি রূপে ঝরে পড়বে। তাহলে দেখো এবার ছবির দিকে। মূল যে জায়গাটা আমি বলতে চাচ্ছি, যে অঞ্চল থেকে জলীয় বাষ্প গিয়েছিল, বৃষ্টিপাতটা সেই অঞ্চলেই হচ্ছে। মূল পার্থক্য জায়গাটা বুঝতে শেখো। এটা বুঝতে না পারলে পয়েন্টটা আরো বুঝতে পারবে না। যে অঞ্চল থেকে জলীয় বাষ্পটা বাড়িতে গিয়েছিল, বৃষ্টিপাতটা সেই অঞ্চলেই ঘটছে। কি বললাম? যে অঞ্চল থেকে জলীয় বাষ্প বাড়িতে গিয়েছিল, বৃষ্টিপাতটা সেখানেই হচ্ছে। তখন তাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। বুঝা গেল? কোন অঞ্চলে জলভাগের জল সূর্যের তাপে বাষ্পে পরিণত হলে সেই বাষ্প উপরের দিকে উঠে গিয়ে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং ওই অঞ্চলেই বৃষ্টিপাত ঘটায়। এই ওই অঞ্চল শব্দটা যদি বাদ দেওয়ার নাম্বার পাবে না, পুরো উত্তরটা ভুল হয়ে যাবে। বৃষ্টিপাতটা ওখানেই হতে হবে। যেখান থেকে জলীয় বাষ্প আকাশে যাচ্ছে, বৃষ্টিপাতটা সেখানেই হচ্ছে। বোঝা গেল? যে অঞ্চল থেকে আকাশে যাচ্ছে, বৃষ্টিপাতটা সেই অঞ্চলেই হচ্ছে। ওই জন্য আমি তোমাদের গ্রাম বলে কল্পনা করতে বলেছিলাম। যদি তোমাদের গ্রাম থেকে যায়, গ্রামের পুকুর থেকে যায়, তাহলে বৃষ্টিপাতটা তোমাদের গ্রামেই হতে হবে। তবে সেটা হবে পরিচলন বৃষ্টিপাত। বুঝতে পারলে? আর এই প্রকার বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন দেখা যায়। প্রতিদিন দেখা যায়। কোথায় দেখতে পাবো? বলো। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে দেখা যায়। প্রতিদিন বিকালে এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটে। তাহলে পরিচলন বৃষ্টিপাত আমরা কোথায় দেখতে পাই? বলো, বলতে গেলে বলো, পরিচলন বৃষ্টিপাত কোথায় দেখতে পাবো? বোর্ড দেখো, বোর্ড দেখো। কোথায় দেখতে পাবো পরিচলন বৃষ্টিপাত? লিখেছি? কোথায়? পড়ো। করতে পারছো না? নিরক্ষীয় অঞ্চলে। কোথায় ঘটে পরিচলন বৃষ্টিপাত? নিরক্ষীয় অঞ্চলে। কখন ঘটে? বিকালের দিকে। সেই জন্য এই বৃষ্টিপাতকে বলা হয় 4 o'clock rain। বিকালের দিকে হয় তো 4 o'clock। এই লাইনটা যে প্রশ্ন হয় 4 o'clock rain কি? তাহলে কোন বৃষ্টিপাতকে 4 o'clock rain বলবো? কোন বৃষ্টিপাতকে 4 o'clock rain বলবো? পরিচলন বৃষ্টিপাত। কোন বৃষ্টিপাতকে 4 o'clock rain বলবো? বলো বলো, কোন বৃষ্টিপাতকে 4 o'clock rain বলবো? পরিচলন বৃষ্টিপাত। কোন বৃষ্টিপাতকে বলবো 4 o'clock rain? দেখো বোর্ডের দিকে দেখো, লিখে তো দিয়েছে। পরিচলন বৃষ্টিপাতকে বলা হয় 4 o'clock rain। কারণ এই পদ্ধতিতে প্রতিদিন বিকালের দিকে নিরক্ষীয়
অঞ্চলে প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয়। এই পরিচলন বৃষ্টিপাতকে বলা হয় সৌরপ্লব। কোথায় দেখতে পাবো? নিরক্ষীয় অঞ্চলে। কখন দেখতে পাবো? বিকালের দিকে। বুঝে গেল? কাকে বলবো পরিচলন বৃষ্টিপাত? যে অঞ্চল থেকে জলীয় বাষ্প বায়ুতে যাচ্ছে, যখন বৃষ্টিপাতটা সেই অঞ্চলেই ঘটে তখন তাকে পরিচলন বৃষ্টিপাত বলা হয়। কাকে বলবো পরিচলন বৃষ্টিপাত? বলো, কাকে বলবো পরিচলন বৃষ্টিপাত? যে অঞ্চল থেকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে মিশছে, যদি সেই অঞ্চলেই বৃষ্টিপাত ঘটে তাহলে তাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। এরপরে আমরা দেখব শৈলক্ষেপ বৃষ্টিপাত। কোন জায়গাটায় পার্থক্য সেটা একটু বোঝো। এরপরে দেখব শৈলক্ষেপ বৃষ্টি, অরোগ্রাফিক রেন। দেখো, এখান থেকে তো জলীয় বাষ্পটা গেল আকাশে, সূর্যের তাপে জলীয় বাষ্প সৃষ্টি হলো। এই জলীয় বাষ্প গিয়ে বায়ু প্রবাহের দ্বারা পরিবাহিত হচ্ছে। তার দ্বারা অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। এই জলীয় বাষ্পটা বায়ু প্রবাহ দ্বারা অন্য একটা অঞ্চলে চলে যাচ্ছে। পরিচালনার ক্ষেত্রে কি দেখছিলাম? ওই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছিল। এখানে কি দেখলাম? জলীয় বাষ্পটা অন্য অঞ্চলে চলে যাচ্ছে, ভেসে বেড়াচ্ছে। যেতে যেতে কোনো একটা ধরো পর্বত আছে, সেখানে এই পর্বতের গায়ে এসে বাধা পাবে, ধাক্কা খাবে। বুঝতে পারলে? তাহলে জলীয় বাষ্প পূর্ণ বায়ু, এই বায়ুতে কি আছে? জলীয় বাষ্প আছে। আর এখান থেকে জলীয় বাষ্প পেয়েছে, উপর দিকে উঠেছে, বায়ু প্রবাহ দ্বারা পরিবাহিত হচ্ছে। অর্থাৎ এই যে বায়ুটা, তাতে জলীয় বাষ্প বেশি আছে। এই জলীয় বাষ্প পূর্ণ বায়ু তার প্রভাবতে কোনো পর্বতে বাধা পেয়েছে। বুঝতে পারলে? বাধা পেলে কি করবে? ঢাল হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। পর্বতের গায়ে বাধা পেল, তারপর ঢাল হয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, যে এইখানে মেঘের সৃষ্টি করবে। বুঝতে পারলে? যে এই ঢালে বৃষ্টিপাত ঘটাবে। তখন এই বৃষ্টিটাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টি। তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের যে ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়, পর্বতের ঢালে বাধা পেয়ে যদি বৃষ্টিপাত ঘটায়, তাহলে সেই বৃষ্টিকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টি। কি বললাম? জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটালে তাকে শৈলক্ষেপ বৃষ্টি বলে। বোঝা গেল? আর যে ঢালটায় বৃষ্টিপাত ঘটাচ্ছে, এই ঢালে বৃষ্টিপাত ঘটছে, এই ঢালটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢাল। এই ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু বিপরীত দিকে যে ঢালটা আছে, ওই ঢালে বৃষ্টিপাত হয় না, একদম খুব সামান্য বৃষ্টিপাত হয়। এই ঢালটাকে বলা হয় অনুবাদ ঢাল। কি বলি ঢালটাকে? অনুবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢাল কাকে বলবো আর অনুবাদ ঢাল কাকে বলবো? পর্বতের যে ঢালে বৃষ্টিপাত হয় তাকে প্রতিবাদ ঢাল বলি, আর যে ঢালে বৃষ্টিপাত হয় না তাকে বলি অনুবাদ ঢাল। অনুবাদ ঢালের আরো একটা নাম আছে, এর নাম হচ্ছে বৃষ্টি ছায়া অঞ্চল। বৃষ্টি ছায়া অঞ্চল। বুঝলেন? অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না, তাই অনুবাদ ঢালকে বলা হয় বৃষ্টি ছায়া অঞ্চল। কিন্তু কেন বৃষ্টিপাত হয় না? অনুবাদ ঢালে কেন বৃষ্টিপাত হয় না? কেন অনুবাদ ঢালে বৃষ্টি ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে? কারণটা বোঝো। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পাচ্ছে, বাধা পেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, সেই সময় মেঘের সৃষ্টি হচ্ছে আর প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু যখন এই পাহাড়টাকে পার করে দিয়েছে, এবার কি করবে? এবার সে নিচের দিকে নামবে। পাহাড়কে পার করে দিয়েছে, উপর দিকে উঠে গেছে, দিলে এবার সে কি করবে? নিচের দিকে নামবে। প্রতিবাদ ঢালে বাধা পেয়েছিল তো, তাই সে উপরের দিকে উঠছিল, কিন্তু এবার সে পাহাড়টা পেরিয়ে গেছে, এবার সে কি করবে? নিচের দিকে নামবে। এই যখন সে নামবে তখন তার উষ্ণতা বাড়বে, আর উষ্ণতা বাড়লে ঘনীভবন ঘটবে না। উষ্ণতা বাড়লে ঘনীভবন ঘটবে না, ফলে মেঘের সৃষ্টি হবে না।
ফলে বৃষ্টিপাত হবে না। তাছাড়া যা জলীয় বাষ্প ছিল এই বায়ুটাতে সবটাই এই অঞ্চলে বৃষ্টিপাত করে দিয়েছে। যখন বায়ু অনুবাদ ঢালে এসে উপস্থিত হচ্ছে তখন তাতে আর জলীয় বাষ্প নেই। জলীয় বাষ্প না থাকলে বৃষ্টিপাত কে ঘটাবে? সম্ভব নয় জলীয় বাষ্প না থাকলে। তাই অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না। সেই জন্য অনুবাদ ঢালে বৃষ্টিছায়া অঞ্চলে সৃষ্টি হয়েছে। দুটো কারণ বললাম কেন অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না। এক হচ্ছে বায়ু নিম্নমুখী, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়, ফলে বৃষ্টিপাত হয় না, ঘনীভবন ঘটে না। ঘনীভবন না ঘটলে মেঘ সৃষ্টি হবে না, মেঘ না হলে বৃষ্টি হবে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যখন বায়ু সেই ঢালে গিয়ে উপস্থিত হচ্ছে, অনুবাদ ঢালে গিয়ে পৌঁছাচ্ছে, তখন তাতে এমনিতেই জলীয় বাষ্প বিশেষ থাকে না। আর জলীয় বাষ্প না থাকার জন্য বৃষ্টিপাতও ঘটে না। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? কোথায় বৃষ্টিছায়া অঞ্চলের সৃষ্টি হবে? অনুবাদ ঢালে। কেন? কারণ সেখানে বৃষ্টিপাত হবে না। এবার একটা দুটো উদাহরণ মুখস্থ করতে হবে। যেমন আমাদের মেঘালয় বলে একটা রাজ্য আছে, সেই রাজ্যে গারো বলে একটা পাহাড় আছে। গারো পাহাড়ের দক্ষিণ ঢালে চেরাপুঞ্জি, প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু উত্তর ঢালে রয়েছে শিলং, আবার সেখানে বৃষ্টিপাত হয় না। শিলং হয়ে গেল একটা বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ। বুঝতে পারলে? আবার ভারতের পশ্চিম উপকূল বরাবর পশ্চিমঘাট পর্বত রয়েছে। এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা দ্বারা প্রচুর বৃষ্টিপাত ঘটে পশ্চিম ঢালে, কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিপাত ঘটে না। তাই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালটা একটা বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ হয়ে যাবে। বৃষ্টিছায়া অঞ্চল কাকে বলে বুঝতে পেরেছ? তার উদাহরণ বুঝতে পেরেছ? একটা কি উদাহরণ করলাম? বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ গারো পাহাড়ের শিলং, বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ। হয়েছে? বোঝা গেছে? তাহলে আজকে আমরা দুটো বৃষ্টিপাত সম্পর্কে পড়লাম। কোন কোন দুটো বৃষ্টিপাত? পরিচলন বৃষ্টিপাত আর শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর পড়েছি মেঘেদের পরিবার, মেঘগুলোর নাম, তাই তো? কোন মেঘে বৃষ্টিপাত হয় বা কোন মেঘের কি বৈশিষ্ট্য। এটাই রইল তোমাদের পরের দিনের জন্য পড়া। পরের দিন এই চ্যাপ্টারটা শেষ করে দেবো।